নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন আরেকবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালনা বিধানসভায় রয়েছি। কালনা, কাটোয়া, নবদ্বীপ এই জায়গাগুলো সনাতনী ধর্মে বারবার উঠে এসছে। বর্ধমান পূর্বের অন্যতম জায়গা এই কালনার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একসময় মহাপ্রভু চৈতন্য তিনি এখানে এসেছিলেন। এখানে রাজবাড়ি রয়েছে 108 বিখ্যাত শিব মন্দির। এই অঞ্চলের মানুষজন ভোটের আগে কি ভাবছেন, কতটা কাজ হয়েছে, কতটা উন্নয়ন প্রয়োজন জানবো নেতা নয় জনতায়। আজ আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বিগত 5 বছরে এখানকার যিনি এমপি ছিলেন, তো সেই এমপিকে এখানে দেখা গেছে তার ফান্ডের টাকা খরচ হয়েছে? না, আমরা কিছু জানতে পারিনি কোনো ফান্ড খরচ হয়েছে কিনা এখানে। এমপিও এখানে আমরা কিছু দেখতে পাইনি। এমপি আমাদের এখানকার মূল বিষয়ই ছিল যে শান্তিপুরের সাথে কালনার যে সেতুটা, সেটা ব্রিজটা হওয়া নিয়েই, এটাই কালনার মেন ব্যাপার ছিল। সেই নিয়েও কোনো রকম খালি পেপারে একটু আধটু দেখি জমি কেনা বেচা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাহলে এবারের ভোটে এই অঞ্চলে আপনারা ভোট দেবেন, ইস্যু কি এই ব্রিজ চাই? অবশ্যই তো, ব্রিজটা হলে সবারই উপকার হয়। এই যে লড়াইটা, একদিকে ডাক্তার, অন্যদিকে কবিয়াল, একজন বিধায়ক, সঙ্গে বামেদেরও প্রার্থী আছেন, তো কি মনে হচ্ছে কালনা শুধু বলবো না, সঙ্গে ওভারঅল এই লোকসভাটা বলবো? ওভারঅল বলতে গেলে এখন এই যে আমাদের মহিলা ডাক্তার দাঁড়িয়েছেন উনি ভালো, কারণ গায়ক একজনের থেকে ডাক্তারবাবু আমাদের কাছে ভালো। কিন্তু উনি তো পলিটিক্স খুবটা করেননি, পলিটিক্সের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই বলেই শোনা গেছে। পলিটিক্স তো প্রথম থেকে কেউই করে না, আস্তে আস্তে তো শেখে, তা উনিও সেইভাবেই তো শিখে যাবে। আচ্ছা, এখানে যখন এবার ভোট দেবেন আপনি, আপনার অন্যতম ইস্যু কি? উনি যেমন ব্রিজের কথা বলছিলেন, আপনি কি বলবেন যে এই ব্রিজটা খুব ইস্যু? ব্রিজই ইস্যু আছে। কোন ব্রিজ? ওই নদিয়া টু কানলা, যেটা শান্তিপুর টু কানলা যে ব্রিজটা হওয়ার কথা, সেটা হচ্ছে না কেন? ওটা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কারণ, যেমন হচ্ছে কি আপনার জমি সংক্রান্ত ব্যাপার। কেউ বলছে এই জমি পাচ্ছি না, কেউ বলছে ওই জমি পাচ্ছি না, কেউ বলছে একটুখানির জন্য আটকে গেছে। তবে যা শোনা যাচ্ছে মানে তাড়াতাড়ি হওয়ার এরকম একটা আশঙ্কা রয়েছে। ভোট আসলেই শোনা যায় হবে, ভোট মিটে গেলে আর কারো খবর থাকে না। মানে আপনার কাছেও কি প্রধান ইস্যু এই ব্রিজটা হলে আমাদের সবারই ভালো হবে, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য আমাদের সবারই ভালো হবে। দাদা, পর্যটনের হাল বলতে কি, কালনাটাকে আরো ঢেলে সাজাতে হবে, আকর্ষণ করে তুলতে হবে। বর্ধমান মানেই বাম, এবার দাঁড়িয়েছেন নীরব খা, তো তার ভোট ব্যাংকে কি ভোট আসবে কি মনে হয় আমজনতা হিসেবে? উনি মাস্টারমশাই হিসেবে যথেষ্ট ভালো লোক, ঠিক আছে। এবার দেখুন, ভোটটা তো যার যার উপর নির্ভর, ঠিক আছে। এবার উনি ব্যক্তি হিসেবে বা উনি একজন মাস্টার মানুষ হিসেবে স্বচ্ছ ভাবমূর্তি আছে। বামেদের ভোট কি ফিরবে? এবার কতটা ফিরবে বলা যাচ্ছে না। আচ্ছা, বামেদের ভোট ব্যাংকটা হারিয়ে গেল কেন? প্রথম দিকে যে 10 বছর রাজত্ব হয়েছে, সেই রাজত্ব লাস্টের দিকে সেভাবে চলেনি, ঠিক আছে। অনেক কিছু অভিযোগ হয়েছে, তাই জন্য আস্তে আস্তে হয়েছে। আবার হয়তো পরে কোনো দিন উঠতেও পারে। উন্নয়ন করলে নিশ্চয়ই ফিরে আসতো, সেরকম কিছু উন্নয়ন করেনি। কালনায় উন্নয়ন হয়নি। এখন যেরকম রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল, এরা উন্নয়ন করছে, ওই জন্য এরা টিকে আছে। এখানে উন্নয়ন হচ্ছে, রাজ্য সরকারের উন্নয়নগুলো পাচ্ছেন? কি উন্নয়ন পাচ্ছেন? জলের ব্যবস্থা, রেশনের ব্যবস্থা, ফ্রিতে রেশন, জল পাচ্ছি, আপনার এই যে সজলধারার জল, রাস্তাঘাটের উন্নয়ন, সব কিছুই হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে, 500 থেকে 1000 টাকা ঢুকছে। তো এগুলোর ফল আছে, প্রভাব আছে মনে হয়? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তখন ভোট দেবেন, এবার আপনি কি ইস্যু মাথায় রাখবেন? উন্নয়ন যে করবে তাকে ভোট দেয়। বিগত 5 বছর এখানকার এমপি উন্নয়ন করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছে। হ্যাঁ, না কি হয়েছে বলবেন? রাস্তাঘাট সব কিছুরই উন্নয়ন হয়েছে। এমপি হিসেবে সুনীল মণ্ডল, এখন এমপি হিসেবে ওনাকে দেখতে গেলে হবে না, যে রাজ্যটা চালাচ্ছে সে কি করেছে সেটা দেখতে হবে। আমরা যদি ভোট দিই, আমরা আগে দেখবো রাজ্যটা কে চালাচ্ছে, তিনি ঠিক আছেন কিনা। তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে এমন একজনকে, তিনি ডাক্তার, স্বচ্ছ ভাবমূর্তি ডাক্তার। কি মনে হয়? অনেকে বলেন এখানে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রচুর রয়েছে। কি মনে হয় আমজনতা হিসেবে, কি মনে হচ্ছে এই ক্যান্ডিডেট হিসেবে কীভাবে দেখছেন তাকে? ক্যান্ডিডেট হিসেবে তো ভালোই, যেটা শোনা যাচ্ছে। বিজেপি এমন একজনকে ক্যান্ডিডেট করলো, তিনি বিধায়ক, এবং এই জেলায় পাওয়া গেল না বলে অন্য জেলা থেকে নিয়ে আসতে হলো। এটা বিজেপির ব্যাপার, তারা ঠিক করেছে।
তবে সাধারণ হিসাবে আমার প্রয়োজন হলে আমি কি নদিয়ায় যাব? আমি তো আর নদিয়ায় যাব না, আমার কাছে সুবিধা হলেই সেটা ভালো হয়। দিদির উন্নয়ন আর মোদির গ্যারান্টি, কালনায় কোনটা এগিয়ে? আমাদের দিদির উন্নয়নটাই বেশি, কারণ মোদির গ্যারান্টিতে আমরা কিছু পাচ্ছি না। এইবারের লড়াইটা কিরম দেখছেন? এইবার এই যে একজন ডাক্তার, একজন শিক্ষক, আর একজন হচ্ছে আপনার কবিয়াল, লড়াই দুমুখী না তিনমুখী? বিগত কয়েক বছর ধরে যেমন এসছে সেই একই রকম লড়াইয়ের জায়গায় আছে, ভোটের জায়গায়। কিরম এমপি চান? মানুষের সঙ্গে যার যোগ থাকবে, কাজ করবে, উন্নয়নের যার ভূমিকা থাকবে। মানুষের যেখানে উন্নয়ন হবে, মানুষের যেখানে স্বার্থটা ক্ষুণ্ণ হবে না, যেখানে মানুষ ঠিকঠাকভাবে বসবাস করতে পারবে, তার চাহিদা মতো উপযুক্ত জিনিসগুলো পাবে, সেইগুলোই কাজের লোক হলেই হবে, আর কিছুই না। এটা তো কেন্দ্রীয় সরকারের ভোট, অনেকে স্থানীয় সমস্যার কথাও বলেন, অনেকে দেশের কথা বলেন। কি মনে হয় কোনটা ইস্যু হওয়া উচিত একজন নাগরিক হিসেবে আপনার কাছে? আমি তো আমার ক্ষুদ্র পরিসরটা, কাছের জিনিসটাকে আগে দেখবো, তারপরে না বড় জিনিসটাকে দেখবো। তো আমি তো চাইবো সবসময় যে আমার এলাকাটার আগে উন্নতি হোক, তারপরে না আমি অন্য কিছু ভাবতে। আমি নিজে ভালো না থাকলে আমি দেশ নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করবো? দাদা এই দোকান আপনার? হ্যাঁ, আমার বাবার অ্যাকচুয়ালি, আমি বাবার সঙ্গে থাকি। পারিবারিক সূত্রে। কি পড়াশোনা করেছেন, বা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি মানে যদি বলেন আর কি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক করেছি। বিটেক ইঞ্জিনিয়ার, চাকরি করলেন না? চাকরি কোথায়? পশ্চিমবঙ্গে সে অর্থে কলকারখানা কোথায় চাকরি করব? আমাকে তো বাইরে যেতে হবে। পরিযায়ী শ্রমিক হওয়ার থেকে নিজের যেখানে বাসস্থান সেখানে ব্যবসা করে দুমুটো অন্ন জোগাড় করা ভালো না? আপনার কাছে ইস্যু কি এবারের ভোট? কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, প্রতিটা জিনিসের যেভাবে দাম বাড়ছে, মানুষের তো চলা দায় হয়ে যাচ্ছে। হঠাৎ একটা জিনিসের দাম আজকে দেখছি 10 টাকা, তো কালকে দেখছি সেটা 15 টাকা হয়ে যাচ্ছে। বাজারে ঠিকঠাক মনিটরিং হচ্ছে না, যে রেগুলেটিং যে কমিটি থাকে, যে বাজারে কোনো জিনিসের দাম কি আছে না আছে সেই জিনিসটা দেখবো, সেই জিনিসটা আমার মনে হয় না ঠিকঠাক দেখা হয়। গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, যেমন আপনি বললেন, গ্যাসের দামও কি ইস্যু এবারের ভোটে? গ্যাসের দাম তো একটা ইস্যু হতেই পারে, গ্যাস তো সাধারণ মানুষ প্রত্যেকটা ঘরে লাগে। এটাকে একটুখানি বাজেট ফ্রেন্ডলি করলে আমার মনে হয় ভালো হয়। এখানকার যদি পলিটিক্যাল সিনিয়র জিজ্ঞেস করি যে দল বদল, আগের এমপি তিনি দল চেঞ্জ করলেন, তো এই দল চেঞ্জকে কিভাবে দেখেন? এটা ঠিক নয়। একটা মানুষ একটা আইডিওলজি, হ্যাঁ, একটা যে মানুষকে একটা ভোট দেবো, আমি একটা দলের প্রার্থীকে ভোট দিচ্ছি মানে সেই দলটাকেই ভোট দিচ্ছি। সেই মানুষটা যখন এক দল থেকে আরেক দলে চলে যায়, আমার মনে হয় অতগুলো ভোটারের বিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে তারা। দেশের নাগরিক হিসেবে লোকসভা ভোট, তো কি ভাববেন, স্থানীয় ইস্যু না দেশের কথা? অবশ্যই দেশের কথা। দেশ থাকলে আমি থাকবো, দেশ না থাকলে আমি কোথায় থাকবো? একজন কবিয়াল, একজন ডাক্তার, একজন শিক্ষক, লড়াইটা কীরকম বর্ধমান পূর্বে? মানুষ ভোট দেবে, এটা তো যেই দাঁড়াক। মেন হচ্ছে ভোট, মানে কেন্দ্রের সিংহাসনে কে বসবে তার ভোট। আচ্ছা, এখানে রাজ্যের কোনো ভূমিকাই নেই। সুনীল মণ্ডলকে চেনেন? সুনীল মণ্ডল তো আগেরবার লোকসভার এমপি ছিলেন, তার আগের বারও জিতেছিলেন, 2014 থেকে জিতছে। দুবার ছিলেন, মধ্যিখানে আবার দল চেঞ্জ করেছিল, বিজেপিতে গেছিল। শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলেন? এখন কোন দলে? কি জানি, তার দ্বারা বলতে পারেন কে কোন দলে আছে, আপনি কি কোন দলে আছে, বা আপনি কোন দলে, আমি কি করে বলবো বলুন? না না, আমি যেমন নিউজ 18 বাংলায় আছি। সে তো বুঝতেই পারছি, আমি ব্যবসাদার এখানে। এবার বলুন আমি কোন দলে আছি, আমি কোনো পার্টির তো ঝান্ডা ধরি না। না, এবার এমপি কোন দলে সেটা প্রশ্ন। তা তো বলতে পারবো না সেটা। যদি উনি তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি করেছিলেন, তো উনি টিকিট পাননি, তার জায়গায় একজন ডাক্তার টিকিট পেয়েছেন, অ্যাপলিটিক্যাল লোক, তার পলিটিক্যালি খুব একটা যোগাযোগ ছিল না আগে। কি মনে হচ্ছে লড়াইটা কীরকম এখানে? আশা করা যায় তো হাড্ডাহাড্ডি হবে। যখন ভোট দেবেন দেশের কথা ভাববেন না স্থানীয় ইস্যু ভাববেন? দেশের কথা তো ভাববোই। লোকসভা ভোট বলে লোকসভা ভোট বলে কি ভাবছেন? দেশের কথা নিশ্চয়ই নরেন্দ্র মোদী আমাদের যে কাজগুলো করেছে, বা যেরকমভাবে আমাদের সুরক্ষিত, মানে অর্থাৎ আমরা যেভাবে আছি সেই জায়গাটাকে উনি ডেভেলপ মানে ভালো রেখেছে, সেই হিসাবে দেশের সুরক্ষা, দেশের সুরক্ষা, নিরাপত্তা। বর্ধমান পূর্বে কে এগিয়ে কে পিছিয়ে, কোনটা এবার ভোটের ইস্যু, কোনগুলো নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমজনতা কি চাইছেন, বিগত 5 বছরে কতটা কাজ হয়েছে, বুঝলেন তো? আজকের এপিসোড দেখার পর নিশ্চিত হয়ে গেছেন কার দিকে পাল্লা ভারী আর কোন নেতা পিছিয়ে রয়েছেন। বাকিটা ভোট বাক্স উত্তর দেবে।
নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি মালদা দক্ষিণ লোকসভায়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈষ্ণবনগর বিধানসভা, আর সেখানকার বীরনগর বাজারে। এবং বীরনগর বাজারে আমার সঙ্গে রয়েছেন বীরনগর একের অনেক মানুষ, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং লোকসভা নির্বাচনের আগে তারা তাদের সমস্যার কথা, তাদের সুযোগ সুবিধার কথা, গত 5 বছরে তারা কি চেয়েছেন, কি পেয়েছেন, সবটা নিয়ে আলোচনা করবেন বা মনের কথা বলবেন আমাদের সঙ্গে। মালদা মানেই আমরা জানি আমের জেলা, মালদা মানেই আমরা জানি গনি খান চৌধুরীর জেলা। বরখাত গনি খান চৌধুরী 1980 থেকে 2004 পর্যন্ত এখানে টানা সাংসদ ছিলেন। 2006 সালে তিনি মারা যান, কিন্তু তার মারা যাওয়ার পরের 1.5 দশক কেটে গেছে। এখনও কি মালদার মানুষ, মালদার মাটি সেই ভোট বৈতরণী পেরোতে বরকত ম্যাজিকেই ভরসা রাখে? আমরা জানবো তাদের কাছ থেকে। এটা অ্যাকচুয়ালি আগে ছিল, এটা আমরাও ছোটোকাল থেকে শুনে এসেছি এবিএ গনি খান চৌধুরী বরকতদার কথাটা। তো উনি যখন বেঁচে ছিলেন, যখন আমাদের মালদা জেলার জন্য যা প্রোগ্রেস করেছিলেন সেটা ভালো ছিল, কিন্তু এখন ওই পরিবারের যেনারা সদস্য এমপি এমএলএ হচ্ছেন, কিন্তু ওনারা এখন কোনো কিছু কাজ করতে পারছেন না। বরকত সাহেব উনি এলাকার জন্য মালদা উন্নয়ন করেছেন বলেই ওই বরকতদার কথা মতোই তার মানে ডালুদা এবং ঈশা খান মানে ভোটে জিতে আসছে। কিন্তু আমাদের বীরনগরের জন্য কেউই এখন পর্যন্ত কিছু করে না। গঙ্গা ভাগন এলাকার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের পুনর্বাসন এখন পর্যন্ত কারো হচ্ছে না এবং নদী স্থায়ীকরণ করা হচ্ছে না। আমরা চাই যে আমাদের নদী স্থায়ীকরণ করা হোক। বরকতের নাম অনেক দিন ধরে ভাঙিয়ে খাচ্ছে, তিনবার আছে আমাদের ডালুবাবু। গঙ্গার এত বড় গঙ্গা কাটছে, একবার ও দেখা করতে আসেনি এখানে, একজন একটা তিরপাল পর্যন্ত দিয়ে যায়নি, বুঝলেন কি না? ও কোনো কাজ করছে না। ভোটের টাইমে ভোটে আসে, বরকতদার ওই নাম ভাঙিয়েই ভোটটা নিয়ে আবার চলে যায়। বরকতদা বেকারদের জন্য অনেক কিছু করেছে। ওর মারা যাবার পরে এরা সব বেকার, মানে যারা পাস করছে এমপি এমএলএ সব বেকার। গত 5 বছর যিনি বিদায়ী সাংসদ ছিলেন, তিনি গঙ্গা ভাঙনের ক্ষেত্রে আপনাদের কোনো কাজ করেছেন? কতটা সহযোগিতা পেয়েছেন? না, কোনো কাজ হয়নি এখানে, গঙ্গার কোনো কাজ হয়নি। গঙ্গার কাজ হতে গেলে তো তাহলে গঙ্গা কাটতো কেন? গঙ্গা তো কেটে চলে গেছে, 1000 পরিবার চলে গেছে আমাদের এই দূর থেকে ছেড়ে। এই যে বৈষ্ণবনগর, শুধু বৈষ্ণবনগর কেন, একই সঙ্গে যদি মালদা দক্ষিণ হোক কিংবা মালদা উত্তর, এখানকার মানুষের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে নদী ভাঙন। হাজার হাজার একর গঙ্গাতে জমি পড়ে গেছে, মানুষ লাখে লাখে চলে গেছে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার গঙ্গা দূরে ছিল, কাটতে 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 গ্রামে ঢুকে গেছে সম্পূর্ণ। এখানকার লোকের বসার কোনো ব্যবস্থা করতে পারছে না। না, রাজ্য সরকারও কিছু করছে না, কেন্দ্র সরকারও কিছু করছে না। এখানে এমপি যে পাস করে গেছে, একদিনও শুনতে পেলাম না যে ও অ্যাসেম্বলিতে কথা বলে যে হ্যাঁ গঙ্গা ভেঙে যাচ্ছে, ওই ঠিক করতে হবে। আমাদের মাননীয় যে এমপি আছে ডালুদা, কোনোদিনই বলতে শুনলাম না, এলাকাতেও আসে না। এটা পার্লামেন্টে কোনো সাংসদ গিয়ে এই কথাগুলো তুলে না। আমাদের যখন ভোট আসে তখন ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পর সব কিছু ভুলে যাচ্ছে। এখানে প্রত্যেক বীরনগরবাসীর একটাই প্রবলেম, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। এটা আমরা পার্মানেন্ট সলিউশন চাই, যে সিট পাইল করা হবে। যখন ভোট দেন তখন আপনাদের এই গঙ্গা ভাঙনের সমস্যা মাথায় থাকে না? আপনাদের ভাবেন না? আমাদের এই কথাটা তো মাথায় থাকে, আমরা ভাবি, তবে তারপরে দেখছি সাধারণ মানুষ ভোট দিচ্ছে। মানুষ যদি সজাগ না হয়, সচেতন না হয়, তাহলে তো কিছু করার নেই। তবে আগে থেকে মানুষ এবার সজাগ হয়েছে, সচেতন হয়েছে এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ ভোট দেবেন। সামনে ভোট তো দেবেন? হ্যাঁ, ভোট দেবো, ভোট তো দিতে হবে, দেশে যখন বসবাস করছি ভোট দিতে হবে না। আমাদের সমস্যাটা যে সময় ভোট, সে সময় অনেকগুলো মানুষ আসছে, এটা করলে এটা করে দেবো, এটা করলে এটা করে দেবো। ভোট চলে যাওয়ার পর আমাদের দিকে আর কেউ ফিরে তাকায় না, না মেম্বার ফিরে তাকায়, না কেন্দ্র না রাজ্য, কেউ তাকায় না। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা এটাই, গঙ্গা ভাঙন। আমরা দিনমজুরি খাটি খাই, আমাদের ভিটা বাড়ি চলে যায়, তো আমরা কোথায় যা বসবাস করবো? আমাদের তো সরকার কোনো সহযোগিতাই করে না।
আপনাদের এখান থেকে পরপর 3 বার একই দলের প্রার্থী তিনি যুক্ত হয়েছেন, তো আপনারা তো কাজ হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, তারপরেও তো ভোট দিয়েছেন। তার মানে আমরা ভোট দিয়েছি, নিশ্চিত আমরা ভোট দিয়েছি বলে উনি প্রার্থী বা জনপ্রতিনিধি হয়ে আমাদের কথা বলবে বলেছিলাম, কিন্তু পর প্রতিশ্রুতি হয়ে গেছে। এবার মানুষ বুঝে গেছে, সজাগ হয়ে গেছে, এবার ওর কোনো জায়গা আর থাকবে না। এবার মানুষ নিশ্চিত সেই রকম প্রার্থীকে চুনে নেবে যে আমাদের কথা পার্লামেন্টে গিয়ে বলবে। একটা তো আপনাদের সমস্যা এখানকার নদী ভাঙন, সেটা আমি বুঝলাম, কিন্তু এই যে জিনিসপত্রের দাম এত চড়া, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তো ভোট দেওয়ার সময় এগুলো মাথায় থাকে? মাথায় থাকে, কিন্তু আমাদের কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার বেশি ট্যাক্স নেয়, ওই জন্যই আমাদের জিনিসের দামটা বেশি। তোমার যা বয়স, সামনে তো চাকরি বাকরির চিন্তা থাকে, তো এই মুহূর্তে চাকরি বাকরির যা অবস্থা দেশে রাজ্যে, তাতে চিন্তা হয় না? হ্যাঁ, চিন্তা তো হয়। চাকরি নিয়ে এখনকার ছেলেপুলে আর খাটে না, জানে যে চাকরি হবে না। 2016, 14, তারপরে এসএসসি টেট পরীক্ষা হচ্ছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। নিয়োগের ক্ষেত্রে বুড়ি দুর্নীতির অভিযোগ ওঠে, তো সেগুলো ভাবায় ভোটের যখন ভোট দাও তখন? হ্যাঁ, সে তো উঠবেই। ভোটের আগে তো দুর্নীতি অনেক হয়েছে, মানুষ তার জবাব দেবে। এবার ভোটের আগে আমরা দেখলাম যে গ্যাসের দাম 200 টাকা কমিয়ে দেওয়া হলো। কি মনে হয়, এটা মানুষের জন্য নাকি ভোটের চমক? এটা সামনে লোকসভা ভোট 24-এ, তার জন্যই গ্যাসের 200 টাকা দাম কমিয়ে দেওয়া হলো। এর আগে 2014 সালে তখন গ্যাসের দাম তো 416 টাকা ছিল, তখন আমাদেরকে 5000 টাকা দিয়ে গ্যাস নিতে হতো। মোদি সরকার এসে গ্যাসটা ফ্রি করেছেন এবং গ্যাসের দামটাকে ডবল করে দিয়েছেন। মানুষকে মানে দুর্দশার জায়গায় ফেলে দিয়েছে। এইখানকার যিনি বিদায়ী সাংসদ, তাকে শেষ কবে দেখেছেন বা কতবার দেখেছেন? আমরা এখানে বীরনগর আমরা একদিনও দেখিনি, কোনোদিনই এখানে আসেনি। বিদায়ী সংসদ উনি তো বোধহয় আমি তো দেখতেই পাইনি বোধহয়। আর ওনাকে তো তালা বন্ধ করে রেখেছে ওনার ছেলে, আমরা শুনতে পাচ্ছি নিউজ মিডিয়ায় এরকমটা খবর উঠছে। ঘরে বন্দি হয়ে উনি আর কি করবেন মানুষের জন্য? বিদায়ী সাংসদ শেষ কবার দেখেছেন? শেষ কবে দেখেছেন? ফুল আমার এত বড় হয়ে গেল, আমি একবারও দেখিনি ইলেকশন। কি বলছেন? না 3 বারের সাংসদ, 3টে টার্মের সাংসদ, 2009, 2014, 2019, বলছেন 15 বছর দেখেননি। এটা ঠিক বলছেন না? 15 বছর দেখিনি, এই বীরনগর বাজারে দেখিনি। 15 বছরে একবার আসেনি। ওর পার্টির সমর্থক আছে, বলুক যে এখানে একটা মিটিং করেছে, প্রোগ্রাম করেছে, এই 10 বছরে দেখার বিগত। আমার তো মনেই পড়ছে না যে দেখেছি ওনাকে। তবে 2009 সালে যখন হয় ভোট, যখন হয় সেই সময় বোধহয় একদিন দেখেছিলাম, আমাদের বীরনগর হাই স্কুলে এসেছিলেন প্রচারে, সেই সময় ছিলেন উনি অসুস্থ ছিলেন, তো সেই সময়ই দেখেছিলাম। আর তারপরে আর মানে তাকে আর দেখাই হয়নি, আমরা টিভির মধ্যে দিয়ে মাঝে মধ্যে দেখি। এই যে বলা হচ্ছে আপকে বার 400 পার, কি মনে হয় 400 পেরোবে? না, 400 পেরোতে পারবে না। এই বলা হচ্ছে আপকি বার 400 পার, 400 পেরোবে মোদী সরকার? না, কোনো মতেই না। আমরা আমাদের আড্ডা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, কিন্তু মালদা দক্ষিণের মানুষ তারা কেমন সাংসদ চান, আমি মালদা দক্ষিণের যারা ভোটার তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে একেবারে শুনবো। আমরা সাংসদ এটাই চাই যেন আমাদের জনসাধারণের কাজ করে, এলাকার মানুষের কাজ করে। কেমন সাংসদ চান? যাতে আমাদের গঙ্গা ভাঙনের কাজ করে সেরকম সংসদ চাই আমরা। আমাদের গঙ্গার অবস্থা ভালো নেই, এখানে অনেক বাড়ি চলে গেছে, এখানে বড় হাই স্কুল আছে, সে মানে বিরাট জিনিস, সেটা চলে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। আমি তাই জন্য বলছি যেন আমার গঙ্গাটাকে বাঁধানো হয়। আমরা এমন সংসদ চাই যেন দুঃখে সুখে দুঃখে পাশে এসে দাঁড়াই। আমরা চাই মানুষের পাশে, যাকে মানুষ সব সময় পাশে পাবে, আপদে বিপদে সব সময়, সেই রকম আমরা সাংসদ চাই। পার্লামেন্টে বিশেষ করে যে আমাদের এই সমস্যা, আমাদের দক্ষিণ মালদা কেন্দ্রের যে সমস্যাগুলো যে তুলে ধরতে পারে, এরকম একজন সাংসদ চাই। এবার মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির শিরূপা মিত্র চৌধুরী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শাহনাজ আলী এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী। এবার এই ত্রিমুখী লড়াইতে মালদা দক্ষিণের রায়, মালদা দক্ষিণের ভোটাধিকার কোন দিকে যায় তার উপরই নির্ভর করছে এই মালদা দক্ষিণের ভাগ্য।